তো গত ক্লাসে আমরা যেটা লাস্ট আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আধান সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছিলাম এবং পরমাণুর গঠন থেকে শুরু করে আধান কিভাবে তৈরি হয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আগের ক্লাসে। তো সেখানে আমরা পেয়েছিলাম কি না, আমাদের তড়িতে দুটো ভাগ আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা চল তড়িৎ। তো তোমাদের এই পার্টের অংশে স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করা আছে। তো আজকে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব কি বলছে, অর্থাৎ তড়িৎ যে তৈরি হয় অর্থাৎ স্থির তড়িৎ যে উৎপন্ন হচ্ছে তার ইলেকট্রনীয় তত্ত্ব কি হওয়া উচিত, এবং ঘর্ষণের ফলে যে তড়িৎ আমরা জানি যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়, তো সেই ঘর্ষণের ফলে স্থির তড়িৎ কিভাবে উৎপন্ন হচ্ছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং তড়িতের সম্পর্কিত বিভিন্ন কতগুলি সূত্র বা তত্ত্ব আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো এই ছবিতে তড়িতে ইলেকট্রনীয় তত্ত্ব সম্পর্কে আলোচনাতে এই যে ছবিটা যেটা আঁকা, যেটা একটা পরমাণুর ছবি। কোনো একটি বস্তুর মৌল থাকে এবং সেই মৌলের যে ক্ষুদ্র অংশ তাকে আমরা পরমাণু বলি, যেটা সাধারণত নিস্তড়িত হয়, ব্যতিক্রম কিন্তু তেজস্ক্রিয় পরমাণু ক্ষেত্রে। তো পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর কটা অংশ এটা আগের দিনই আমরা আলোচনা করেছি। একদম কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, যেটা প্রোটন এবং নিউট্রন কণা দ্বারা আধারিত, এবং তার বাইরে বিভিন্ন কক্ষপথে মোটামুটি 7টা কক্ষপথ থাকে। সেই কক্ষপথে কি থাকে, ইলেকট্রন মহল, অর্থাৎ প্রতিটা কক্ষপথে কিন্তু আলাদা আলাদা সংখ্যক ইলেকট্রন থাকে। তো এদের সম্মিলিত যে আধানের মানটা কিন্তু নিস্তড়িত হয়, অর্থাৎ সাধারণ অবস্থায় কোনো একটা পরমাণু সাধারণত নিস্তড়িত হয়। তার প্রধান কারণ হচ্ছে এখানে দুটো টাইপের কণা পাওয়া যায়, একটা ইলেকট্রন এবং একটা নিউট্রন এবং আরেকটা হচ্ছে প্রোটন। তো ইলেকট্রন এবং প্রোটন এই দুটো কিন্তু ভিন্ন তড়িৎধর্মী দুটি কণা, এবং নিস্তড়িত কণাটা হচ্ছে নিউট্রন। তাহলে কেন্দ্রে কি থাকে, নিউট্রন এবং প্রোটন। তাহলে প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক এবং তার মান ইলেকট্রনের মানের সঙ্গে সমান, কিন্তু ইলেকট্রনের আধানের মান হচ্ছে ঋণাত্মক কিন্তু মান প্রোটনের মানের সঙ্গে সমান। তাহলে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মান যদি সমান হয় তাহলে কোনো ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কোনো আধান সামগ্রিকভাবে পাওয়া সম্ভব নয়। সেহেতু পরমাণু সাধারণত অবস্থায় কি নিস্তড়িত হয়ে থাকে। তার প্রধান কারণ হচ্ছে কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যা এবং তার বাইরে কক্ষপথে অবস্থিত মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান হয়ে থাকে, সেই কারণে তাদের মোট আধান সবসময় শূন্য হয়। তো একটা পরমাণুর নিউক্লিয়ন বলতে কাকে বোঝায় না, পরমাণুর কেন্দ্রে অবস্থিত যে নিউক্লিয়াস থাকে তাতে যে দুটো কণা থাকে তাদের আমরা নিউক্লিয়ন বলি, একটা কি প্রোটন এবং অন্যটা হচ্ছে নিউট্রন। তো এই দুটো কণা নিউক্লাইড গঠন কি, এখানে দেখতে পাচ্ছ এক্স জেড এ লেখা আছে। তো এক্স হচ্ছে কোনো একটি পরমাণুর নাম, এটা যে কোনো পরমাণু হতে পারে, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, যে কোনো পরমাণু হতে পারে। তার নিচের যে সাবস্ক্রিপশনে যে অংশটা লেখা আছে সেটা হচ্ছে জেড, এবং উপরে যেটা লেখা আছে পাওয়ারে সেটা হচ্ছে এ। তাহলে জেড হচ্ছে কোনো একটি পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বলতে কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কতগুলি প্রোটন থাকে সেই মোট প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক, বা বলতে পারি আমাদের মোট ধনাত্মক আয়নের পরিমাণ। এবং উপরে যেটা আছে সেটা হচ্ছে কি ভর সংখ্যা, যাকে আমরা কি বলি মোট প্রোটন সংখ্যা প্লাস মোট নিউট্রন সংখ্যা কোনো একটি পরমাণুর মধ্যে যতগুলি থাকে। এটাকে আমরা পারমাণবিক গুরুত্ব হিসাবেও কিন্তু চিহ্নিত করে থাকি। তো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলি আছে সেগুলো কিন্তু সংখ্যা অনুযায়ী ক্রমবর্ধমান বাড়তে থাকে। তাহলে এন এর মান যদি 1 হয় তাকে কে বলে, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন, এবং 5 হলে ও, এন হলে এন যদি 6 হয় তাহলে হবে পি, 7 হলে হবে কিউ। এবং এই প্রত্যেকটা ডিফারেন্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু আলাদা আলাদা হয়, অর্থাৎ ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু আলাদা হবে, এবং সেটা নির্ধারণ করবে একটি সংখ্যা মান যেটা হচ্ছে 2n², যেখানে n হচ্ছে কি কক্ষপথের সংখ্যা, অর্থাৎ প্রথম কক্ষপথে যদি আমি n এর মান 1 বসাই তাহলে সেক্ষেত্রে আমার কটা ইলেকট্রন পাবো, আমরা 2টো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষে কত পাবো, 8টা। তো এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এখানে কি বলছে না, আমরা জানি প্রতিটি পদার্থ ইলেকট্রন গঠনের ওপর প্রতিষ্ঠিত। তাহলে প্রত্যেকটি পদার্থ যেহেতু একটি মৌল দিয়ে গঠিত এবং মৌলের মধ্যে কোনো অণু বা পরমাণু থাকে, তো সেক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে ইলেকট্রনীয় গঠন বলতে এখানে এই যে পরমাণুর যে আউটার স্ট্রাকচারটাকে কিন্তু এখানে বলা হচ্ছে, যেখানে কি থাকে, ইলেকট্রন মহল থাকে এবং নিউক্লিয়াস থাকে। তো প্রত্যেকটি পদার্থ কি ইলেকট্রনীয় গঠনের উপর নির্ধারিত। এবং এখানে কি বলছে, পদার্থের মধ্যে রয়েছে অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যাদের আমরা পরমাণু বলে চিহ্নিত করে থাকি। তো এই পরমাণুর মধ্যস্থিত দুটি অংশ, যথা কেন্দ্রস্থলে নিউক্লিয়াস যা ধনাত্মক আধানধর্মী, একটু আগে আলোচনা করলাম কেন ধনাত্মক হয়, তার প্রধান কারণ হচ্ছে কেন্দ্রকে নিউক্লিয়াসে যে দুটো কণা থাকে তার মধ্যে নিউট্রন কণা নিস্তড়িত এবং প্রোটন কণাই কিন্তু একমাত্র ধনাত্মক তড়িৎ। তাহলে
নিস্তড়িৎ আর ধনাত্মক তড়িৎ যদি পাশাপাশি থাকে তাহলে অবশ্যই নিউক্লিয়াসটা ধনাত্মক তড়িতে আধারিত হবে। এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে অবস্থিত ইলেকট্রন মহল যা ঋণাত্মক আধানধর্মী। তাহলে যেহেতু আমাদের ইলেকট্রন ঋণাত্মক আধানে আহিত, সেহেতু মোট ইলেকট্রনের যে মান বা আধান সেটাও কিন্তু ঋণাত্মকই হবে। বস্তুতে এখানে কি বলছে, বস্তুত সাধারণত মৌল ধাতব বা অধাতব, তাহলে যে কোনো মৌলের ক্ষেত্রে পরমাণুতে মোট ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কিন্তু সমান হয়ে থাকে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। কারণ তেজস্ক্রিয় পরমাণুতে যেহেতু প্রতি সেকেন্ডে অনবরত নিউট্রন প্রোটনে আধারিত হয়, সেহেতু স্ট্রাকচার কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে। তাহলে তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে মোট ইলেকট্রন মোট প্রোটনের সংখ্যা কিন্তু আলাদা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেই জন্য এখানে কেন্দ্র থেকে স্বতঃস্ফূর্তভাবে বিটা বা আলফা রশ্মি নির্গত হয়। তো সাধারণ পরমাণু যেখানে ভর সংখ্যা হচ্ছে 220 কম, অর্থাৎ এর মান যা 220 কম, তাদেরকে আমরা সাধারণ পরমাণু বলি। 220 থেকে বেশি হয়ে যাওয়া মানে সেটা হচ্ছে কি ভারী পরমাণু বা তেজস্ক্রিয় পরমাণু। তো সাধারণ পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার মান সমান হয়ে থাকে। তাহলে এখানে মোট আধানের যে মান সেটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করব না, এখানে দেখো লেখা আছে এন ই এর মাইনাস, অর্থাৎ ইলেকট্রনের যে সিম্বল এবং আগে এন মানে হচ্ছে টোটাল ইলেকট্রনের মোট আধান প্লাস এন পি প্লাস, অর্থাৎ টোটাল প্রোটনের মোট আধান, দুটোকে যদি আমি যুক্ত করি তাহলে কি পাবো 0। যেখানে ই মডিউলাস এবং পি মডিউলাস, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের যে আধানের মান, শুধুমাত্র মান সেটা হচ্ছে কত 1.602 ইন্টু 10⁻⁹ কুলম। তাহলে উভয়ের মান যেহেতু সমান এবং আধান বিপরীত, সেহেতু কি হবে পরস্পর ক্যান্সেল আউট হয়ে গিয়ে মান কি হবে 0। সেই কারণেই কিন্তু পরমাণুর মোট আধান অর্থাৎ সামগ্রিক আধান কিন্তু নিস্তড়িত হয়ে থাকে। তাহলে এখানে বিশেষ দ্রষ্টব্য কি না, কোনো পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াসে ধনাত্মক তড়িৎধর্মী হয়, কারণ নিউট্রন কণা নিস্তড়িত হয় এবং প্রোটন কণা হচ্ছে ধনাত্মক আধানে আহিত হয়। তো সেই কারণে নিউক্লিয়াস কি ধনাত্মক আধানে আহিত হয়। আমরা জানি কোনো পরমাণুতে পরমাণু ক্রমাঙ্ক মোট প্রোটন সংখ্যাকে বোঝায় এবং তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহিস্থ কক্ষে কিন্তু ইলেকট্রনও বৃদ্ধি পায়। তাহলে আমাদের কেন্দ্রে যদি প্রোটন সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে তার সমসাময়িক ইলেকট্রন সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ আমরা উল্টোভাবে বলতে পারি, যতক্ষণ না ইলেকট্রন বাড়বে ততক্ষণ কিন্তু প্রোটন সংখ্যা বাড়বে না। এবং কোনো একটি পরমাণুতে প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু তার স্ট্রাকচারে পরিবর্তন হবে এবং সেটা এক স্টেপ আগে এগিয়ে জাম্প করবে। অর্থাৎ যদি আমরা মনে করি যে একটি নিয়নের পরমাণু যদি আমরা ধরি, তাহলে নিয়নে কটা ইলেকট্রন প্রোটন থাকে, 10টা থাকে। তাহলে সেক্ষেত্রে যদি আরো একটা একটা করে ইলেকট্রন প্রোটন সংযুক্ত হয়, সেটা কিন্তু সোডিয়ামে রূপান্তরিত হবে, অর্থাৎ তার এক স্টেপ আরো এগিয়ে যাবে। এবং যদি ইলেকট্রন প্রোটন কমে যায় তাহলে এক স্টেপ পিছিয়ে যাবে। তো এটা তোমরা পর্যায় সারণীতে পড়েছো ফ্রাজান এবং সরিস সূত্র থেকে। তো এখানে কি বলছে না, মোট প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি হবে। কতক্ষণ বৃদ্ধি হবে, যতক্ষণ না ইলেকট্রন সংখ্যা ওই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাহলে এই ইলেকট্রন সংখ্যা ততক্ষণই বাড়বে পার্টিকুলার কোনো একটি কক্ষের জন্য না, যতক্ষণ না ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা যতক্ষণ না ক্রস করে। কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা যতই হোক না কেন, আমরা কিন্তু বাস্তবে সাধারণ পরমাণুর ক্ষেত্রে কোনো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন কিন্তু 8খানায় দেখি, কেবলমাত্র কে কক্ষপথ ছাড়া। কারণ কে কক্ষপথে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2। এছাড়া বাকি যতগুলি কক্ষপথ আছে তাদের ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা কিন্তু অনেক বেশি হয়, কিন্তু আমাদের সর্ববহিস্থ কক্ষে 8খানা করেই ইলেকট্রন থাকে। কারণ এক্ষেত্রে এনার্জি স্টেবিলাইজেশন খুব বেশি হয়ে থাকে, সেই জন্য পরমাণুটা নিস্তড়িত হয়। তো এক্ষেত্রে কি বলছে না, ততক্ষণই বাড়বে যতক্ষণ না পার্টিকুলার ওই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাকে ক্রস করে। যখনই ক্রস করবে তখনই কিন্তু ইলেকট্রনের যে কক্ষপথ সেটা আবার একটা বেড়ে যাবে। তাহলে যদি আমাদের কে কক্ষপথে যদি 2টো ইলেকট্রন পূর্ণ হয়ে যায়, তাহলে সেটা আরো যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা এল কক্ষপথে ট্রান্সফার হবে। আবার সিমিলারলি একইভাবে এল কক্ষপথে যদি 8খানা ইলেকট্রন কভার হয়ে যায়, তাহলে সেটা আবার কি হবে, এম কক্ষপথে ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে ইলেকট্রন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কক্ষপথ বাড়তে থাকবে, অর্থাৎ 8টা ইলেকট্রন যদি বাড়ে কোনো এক স্টেপে, তার জন্য আবার একটা নতুন কক্ষপথ অ্যাড হয়ে যাবে। এখানে কি বলছে, কিন্তু যখন কেবলমাত্র একই কক্ষপথে উপস্থিত, তাহলে এবার কিন্তু আমাদের যে নিউক্লিয়াসের যে গঠন বা বলতে পারি সামগ্রিকভাবে যে পরমাণুর যে গঠন, তো এই গঠন কিন্তু সব পরমাণুর ক্ষেত্রে সমান হয় না। কারোর ক্ষেত্রে কোনো পরমাণুর সাইজ বেশ বড় হয়, কারো ক্ষেত্রে ছোট হয়। তাহলে সেটা কার উপর নির্ভর করে, সেটা কিন্তু এই বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়া কমা বা কক্ষপথের বৃদ্ধি বা হ্রাসের কারণে কিন্তু হয়ে থাকে এটা।
তো একবার দেখে নি কি বলছে না, কিন্তু যখন কেবলমাত্র একই কক্ষপথে উপস্থিত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তত পরমাণুর আকার বা ব্যাসার্ধ ছোট হতে থাকে। তাহলে এখানে কি বলছে না, কোনো একটি কক্ষপথে অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে যদি ইলেকট্রন সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে, কতক্ষণ বাড়বে আগেই বলেছি না, 8খানা আগে পর্যন্ত, অর্থাৎ ম্যাক্সিমাম যত 8খানা হবে তারপরে কিন্তু আবার নতুন কক্ষপথ অ্যাড হবে। তাহলে এখানে বৃদ্ধি কতটা পর্যন্ত হবে, <8 বা <8 পর্যন্ত। তাহলে যদি ধীরে ধীরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে তাহলে পরমাণুর আকার ছোট হয়ে যাবে। তার কারণটা কি, অর্থাৎ ব্যাসার্ধ ছোট হয়ে যাবে। তার প্রধান কারণটা কি বলছে এখানে, নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তার কারণ কি, যত ইলেকট্রন বাইরে অ্যাড হবে তত কিন্তু তার কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে যত সংখ্যা বাড়বে তো সেক্ষেত্রে কি হবে না, ইলেকট্রন প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল অর্থাৎ যে কুলম্ব আকর্ষণ বল সেটা কিন্তু আরো বৃদ্ধি পেতে থাকবে। তাহলে বৃদ্ধি পেতে থাকলে কি হবে না, বহিস্থ কক্ষে অর্থাৎ যোজক কক্ষে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো কিন্তু নিউক্লিয়াসের দ্বারা আরো বেশি আকর্ষিত হবে। সেই জন্য পরমাণু নিউক্লিয়াস থেকে পরমাণুর যে কক্ষপথের ডিস্টেন্স সেটা ধীরে ধীরে কমতে থাকবে। তার ফলে পরমাণু ব্যাসার্ধ কমবে, ব্যাসার্ধ কমে যাওয়া মানে সামগ্রিক পরমাণুর আকারও কিন্তু কমতে থাকবে। তো এইভাবে কিন্তু হয়ে থাকে। যদি আমরা ধরি যে হাইড্রোজেনের তুলনায়, তবে এখানে একটা ব্যতিক্রম আছে না, এখানে হচ্ছে যেহেতু যখনই আমাদের ইলেকট্রন সংখ্যা বাইরের কক্ষে 8টা হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার এর উল্টো প্রতিক্রিয়া দেখা যায়। অর্থাৎ যে নোবেল গ্যাসগুলো আছে সেইগুলো কিন্তু এই যে ধর্মের কিন্তু ব্যতিক্রমী ধর্ম দেখায়, সেই জন্য এদেরকে নোবেল গ্যাস এবং আলাদা ডিফারেন্ট শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীতে। তো এখানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কমার প্রবণতাটা হচ্ছে এটাই। এবার নেক্সটটা কি বলছে না, যখন আবার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে কক্ষপথেও ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তাহলে ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, তার সাথে সাথে ক্রমান্বয়ে কক্ষপথের সংখ্যাও কিন্তু নতুন নতুন অ্যাড হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি বাড়েও, কিন্তু যেহেতু নতুন নতুন কক্ষপথ অ্যাড হচ্ছে, তাহলে নতুন নতুন কক্ষপথ যত অ্যাড হবে তত কি হবে না, কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বাইরের যত যোজক কক্ষপথ হবে তার ডিস্টেন্স ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে যত দূরত্ব বাড়বে তো সেক্ষেত্রে কি হবে, নিউক্লিয়াস এবং ওই যে যোজক কক্ষে যে ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বন্ধন শক্তি অর্থাৎ বা আকর্ষণ বল যেটা আমরা বলছি কুলম্ব বল হিসাবে, তো সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তার কারণ কুলম্ব বলেতে আমরা পেয়েছি যে দূরত্ব যদি বাড়ে তাহলে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ দূরত্বের সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে যত নতুন নতুন কক্ষপথ অ্যাড হবে তার ক্ষেত্রে যদি ইলেকট্রন সংখ্যাও বাড়ে সেক্ষেত্রেও কিন্তু পরমাণুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তার কারণ হচ্ছে কেন্দ্রের নিউক্লিয়াস এবং যোজক কক্ষে ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল ধীরে ধীরে শিথিল হতে থাকবে। অর্থাৎ এখানে কি বলছে না, কক্ষপথের বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস ও যোজক কক্ষের মধ্যবর্তী বন্ধন শক্তি দুর্বল হয়ে পড়ে। তাহলে মধ্যবর্তী যে বন্ধন শক্তি সেটা কি হয়, দুর্বল হয়ে পড়ে। সেই জন্য যোজক কক্ষ থেকে ইলেকট্রন মুক্ত হওয়ার প্রবণতা কিন্তু বেশি। তাহলে এখানে তো আমরা পেলাম যে যত ইলেকট্রনের কক্ষপথ সংখ্যা বাড়বে তত কি বন্ধন শক্তি দুর্বল হয়ে যায়, তার ফলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে। সাথে সাথে কিন্তু আর একটা নতুন প্রবণতা সৃষ্টি হবে, সেটা হচ্ছে ইলেকট্রন মুক্ত হওয়ার প্রবণতা। অর্থাৎ যোজক কক্ষ থেকে যদি নিউক্লিয়াসে আকর্ষণ বল ধীরে ধীরে কমতে থাকে তাহলে সব থেকে বাইরে যে যোজক কক্ষে ইলেকট্রন থাকবে, যে ইলেকট্রনগুলি থাকবে তাদেরকে কিন্তু খুব সহজেই মুক্ত করা সম্ভব হবে। কারণ যেহেতু আকর্ষণ বল কম সেই জন্য তারা এক্সাইটেড স্টেটে সবসময় থাকবে, অর্থাৎ সক্রিয় স্টেটে থাকবে। অর্থাৎ সামান্য কোনো বাহ্যিক প্রভাবে কিন্তু এরা প্রভাবিত হয়ে ইলেকট্রন কিন্তু মুক্ত পৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত হয় এবং পরমাণুটাকে কিন্তু আয়নিত করে এবং স্টেবল করে দেয়। এখানে কি বলছে না, এক্ষেত্রে বাহ্যিক প্রভাবে সামান্য উপস্থিতিতে ইলেকট্রনের মুক্ত পৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত হতে সক্ষম হয়। তাহলে এই রকম কেস যদি ঘটে, অর্থাৎ আমরা দেখবো যে যত পরমাণুর বাইরে যোজক কক্ষ বাড়তে থাকবে, অর্থাৎ যোজক কক্ষ যত বাড়তে থাকবে, কিন্তু এখানে এই যোজক কক্ষ মনে করো আমি যদি ধরি যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দুটো ডিফারেন্ট পরমাণু, তাহলে সোডিয়ামের বাইরের কক্ষে হচ্ছে যোজক কক্ষে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন, এবং ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন। তো সেক্ষেত্রে একটা এবং দুটো ইলেকট্রন থাকুক না কেন এখানে কিন্তু কক্ষপথের সংখ্যা কিন্তু সেম। তাহলে যদি কক্ষপথের সংখ্যা সেম থাকে এবং বাইরে যদি ইলেকট্রনের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার এই যে প্রবণতা অর্থাৎ ইলেকট্রন মুক্তির প্রবণতাটা কিন্তু ধীরে ধীরে আবার কমতে থাকবে। কারণ কি, যদি কক্ষপথ সেম থাকে ইলেকট্রন সংখ্যা যত বাড়বে সেক্ষেত্রে কিন্তু আবার নিউক্লিয়াসের দ্বারা তার আকর্ষণ বল ধীরে ধীরে বৃদ্ধি থাকবে। তাহলে কক্ষপথের সংখ্যাও বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যদি কনসেন্ট্রেট থেকে কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে তার বহিস্থ পৃষ্ঠ থেকে কিন্তু ইলেকট্রন মুক্ত হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনকে নিক্ষিপ্ত করার সক্ষমতা অনেক বেড়ে যাবে।
তাহলে এখানে কি বলছে না, যদি কোনো পরমাণুর মুক্ত কক্ষ, এখানে মুক্ত কক্ষ বলতে যোজক কক্ষকে বলা হচ্ছে, মুক্ত কক্ষ থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করা যায় তবে উক্ত পরমাণুটি ইলেকট্রন হ্রাস পায়। তাহলে যদি কোনো পরমাণু থেকে ইলেকট্রন কমে, আমরা তো জানি সাধারণ অবস্থাতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হয়, তাহলে কোনো একটি পরমাণুতে যদি বাইরে থেকে আমরা ইলেকট্রনকে নিক্ষিপ্ত করে সরিয়ে দিই বা বের করে দিই ওই পরমাণু থেকে, তাহলে কি হবে, ইলেকট্রনের সংখ্যা হ্রাস পাবে। একই সঙ্গে কি হবে, প্রোটনের আধিক্য কিন্তু বেশি হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রন প্রোটন যেহেতু সমান ছিল, তাহলে ইলেকট্রন যদি কমে যায় তাহলে প্রোটন অবভিয়াসলি বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে কেমন ভাবে বাড়বে না, এক্ষেত্রে দেখো এখানে বলছে ইলেকট্রন সংখ্যা হ্রাস, অর্থাৎ Ne- অর্থাৎ টোটাল যত ইলেকট্রন সংখ্যা হ্রাস হবে সেটা কিন্তু প্রোটন সংখ্যার বৃদ্ধির সঙ্গে সমান হবে, অর্থাৎ Np+। তাহলে কোনো একটি পরমাণু সর্ববহিস্থ কক্ষ বা যোজক কক্ষ থেকে যদি ইলেকট্রন আমরা নিক্ষিপ্ত করি, যতটা ইলেকট্রন আমরা নিক্ষিপ্ত করব তার মোট আধান পরমাণুতে যখন ধনাত্মক আধান, যে ধনাত্মক তড়িৎ আহিত হবে তার পরিমাণ কিন্তু ওই নিক্ষিপ্ত ইলেকট্রনের সঙ্গে সমান হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা কিন্তু সমহারেই বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি বলছে, ফলে নিস্তড়িত, অর্থাৎ ইলেকট্রন যখনই আমি নিক্ষিপ্ত করব ফলে নিস্তড়িত পরমাণুটি ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হবে। তাহলে যখনই আমি ইলেকট্রনকে নিক্ষিপ্ত করব তখন সেই পরমাণুটা কি ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে রূপান্তরিত হবে। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে নির্গত ইলেকট্রন সংখ্যা তত হবে যতগুলি ইলেকট্রন নির্গত হলে পরমাণুটির নিকটস্থ পরমাণু নিষ্ক্রিয় পরমাণু গঠন লাভ করে। হ্যাঁ, এখানে এইটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। তাহলে কোনো একটি পরমাণু সর্ববহিস্থ কক্ষ থেকে ঠিক কতগুলো ইলেকট্রন নির্গত হবে, অর্থাৎ যতগুলো ইলেকট্রন তার সর্ববহিস্থ কক্ষে থাকবে, এটা কিন্তু ডিপেন্ড করে। আগের দিন আমি একটা পয়েন্ট আলোচনা করেছিলাম যে সর্ববহিস্থ কক্ষে কিন্তু একটা 4 ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা কিন্তু ইলেকট্রনের এই যে নিক্ষেপ এবং গ্রহণের উপর ডিপেন্ড করে। অর্থাৎ পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যদি 4-এর কম ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন নিক্ষিপ্ত হবে, এবং যদি 4-এর বেশি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে বাইরে কোনো স্থান থেকে ইলেকট্রন কিন্তু গ্রহণ করবে সে। এবং এটা কখন করবে না, যখন ওই পরমাণুটা কোনো তার কাছাকাছি নিষ্ক্রিয় পরমাণু, অর্থাৎ আমরা জানি যে নিষ্ক্রিয় পরমাণু সাধারণত স্টেবল হয় এবং নিস্তড়িত হয়, দুটোই একই সাথে হয়। তাহলে কোনো একটি সাধারণ পরমাণু সবসময় চাইবে সে তার কাছাকাছি নিষ্ক্রিয় পরমাণুর গঠন পেতে। তাহলে এই গঠন পাওয়ার জন্যই কিন্তু তার থেকে ইলেকট্রন নিক্ষিপ্ত হয় বা ইলেকট্রন সংযুক্তি হয়। তো এরপর কি বলছে না, এই নির্গত ইলেকট্রন কোনো তড়িৎ নিরপেক্ষ পরমাণুতে যুক্ত হয়ে তাতে ইলেকট্রনের আধিক্য ঘটে, ফলে পরমাণুটি ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে যে ইলেকট্রনটা নির্গত হলো কোনো একটি নিস্তড়িত পরমাণু থেকে, আমরা যে কোনো প্রভাবকের দ্বারা যখন ইলেকট্রনকে মুক্ত করে দিলাম, তাহলে সেই মুক্ত ইলেকট্রনটা যখন অপর কোনো কাছাকাছি নিস্তড়িত পরমাণুতে স্থানান্তর হবে বা যুক্ত হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে। কারণ কি না, সেই যে নিস্তড়িত পরমাণুটা সেখানেও কিন্তু প্রোটন এবং ইলেকট্রন আগে কিন্তু সমহারে ছিল। যখনই ইলেকট্রন আমি যুক্ত করব তখন কি হবে, প্রোটনের আধিক্যের তুলনায় ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে। তাহলে সেখানে কি প্লাস আয়নের তুলনায়, প্লাস যে আধান তার তুলনায় কিন্তু নেগেটিভ আধান কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে সেটা কিসে পরিণত হবে, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হবে। তাহলে এইটা কিন্তু তড়িতের ইলেকট্রনীয় মতবাদের ওপরই কিন্তু আলোচনা। তাহলে তড়িতের যে ইলেকট্রনীয় যে মতবাদ, সেই মূল উক্তিটা এখানে কি বলছে না, পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বাড়লে পরমাণু ধনাত্মক তড়িদায়িত হয় এবং ইলেকট্রন সংখ্যা কমলে পরমাণু পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বাড়লে পরমাণু ঋণাত্মক তড়িতে আহিত হয় এবং ইলেকট্রন সংখ্যা যদি কমে ধনাত্মক তড়িতে আহিত হয়। তার মানে কি বলছে না, কোনো পরমাণুতে যদি ইলেকট্রন সংখ্যা কমে যায় তাহলে সেখানে প্রোটন সংখ্যা বেড়ে যাবে, তাহলে সেটা অবভিয়াসলি ধনাত্মক আধানে আহিত হবে। এবং যদি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তুলনামূলক প্রোটন সংখ্যা কমে যাবে, তাহলে সেটা কি হয়ে যাবে, ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কোনো তড়িতের ক্ষেত্রে বা স্থির তড়িতের ক্ষেত্রে মূল ইলেকট্রনীয় মতবাদ। তাহলে এখানে বিশেষ দ্রষ্টব্য কি বলছে না, কোনো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থেকে প্রোটন নির্গত করা বা যুক্ত করা সম্ভব নয়। তাহলে এখানে কিন্তু একটা মনে রাখার বিষয় যে এখানে কিন্তু কেবলমাত্র ইলেকট্রনেরই কিন্তু গ্রহণ এবং বর্জনের কথা বলা হচ্ছে, কোনোভাবে কিন্তু প্রোটন অথবা নিউট্রনের কথা কিন্তু উল্লেখযোগ্য নয়। তার কারণ কি, এখানে কি বলছে, প্রোটনকে নির্গত বা যুক্ত করা সম্ভব নয়, কারণ নিউক্লিয় বল বা নিউক্লিয় বন্ধন শক্তির তুলনায় অত্যন্ত বেশি হয়। কারণ আগের দিন আমি যে দুটো বল আলোচনা করেছিলাম, যে পরমাণুর মধ্যে যে দুটো বল ক্রিয়া করে তার মধ্যে নিউক্লিয় বল হচ্ছে একটা খুবই শক্তিশালী বল, এবং পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী বল হচ্ছে নিউক্লিয় বল, যেটা কি আধান ইন্ডিপেন্ডেন্ট এবং ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে। অর্থাৎ সব থেকে ক্ষুদ্র দূরত্বের মধ্যে এই বল কিন্তু তীব্রভাবে ক্রিয়াশীল হয়। তাহলে বাহ্যিক এমন কোনো প্রভাবকের উপস্থিতি আমাদের পৃথিবীতে নেই যা কিন্তু ওই নিউক্লিয় বলের থেকে মুক্ত করে কোনো একটি পরমাণুর কেন্দ্রক থেকে বা নিউক্লিয়াস থেকে কিন্তু প্রোটনকে নির্গত করতে পারে। তাহলে আমাদের কিন্তু এরকম কোনো
এখনো পর্যন্ত কোনো এরকম সিচুয়েশন তৈরি হয়নি, তার যা নিউক্লিয় বলের তুলনায় বেশি বলকে করতে পারে। সেটা কিন্তু প্রাকৃতিকভাবেই সম্ভব, সেটা আমাদের যে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন পদ্ধতি আছে সেটাতে সম্ভব কেবলমাত্র, কিন্তু সাধারণভাবে এটা কোনো সম্ভব নয়। এবং সেটা তখনই সম্ভব যখন কোনো একটি পরমাণুকে তেজস্ক্রিয় পরমাণু সমহারে উত্তেজিত করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রোটনকে কেন্দ্র থেকে নির্গত করতে পারি, কিন্তু সাধারণ কোনো বাহ্যিক প্রভাবকের দ্বারা কিন্তু এই নিউক্লিয় বলকে উপেক্ষা করে কখনোই কিন্তু প্রোটনকে কেন্দ্র থেকে নির্গত করা সম্ভব নয়। এখানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি বলেছে, কেবলমাত্র তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসে প্রতি সেকেন্ডে অনবরত নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। তাহলে প্রতি সেকেন্ডে, আগেই আলোচনা করলাম যে প্রতি সেকেন্ডে প্রায় কয়েক গুণ ভাবে এই হারে নিউট্রন প্রোটনে রূপান্তরিত হওয়ার ফলে এই যে পরমাণু স্ট্রাকচারটা কিন্তু বারবার পরিবর্তিত হয়। তার ফলে কি হয় না, এর থেকে স্বতঃস্ফূর্তভাবে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের শোধ হিসাবে বিটা কণা এবং প্রোটনের শোধ হিসাবে কিন্তু আলফা কণা নির্গত হয়, এবং এদের পারস্পরিক যে শূন্য স্থান তার সাপেক্ষে কিন্তু গামা রশ্মি নির্গত হয়। তাহলে এটা কিন্তু কেবলমাত্র তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে সম্ভব, বা এমন কোনো সাধারণ পরমাণুর আইসোটোপ যেগুলোকে আমি তেজস্ক্রিয়তে রূপান্তরিত করেছি তাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রক থেকে প্রোটনকে নির্গত করা সম্ভব, তাও কিন্তু আলফা কণার শোধ হিসাবে। এখানে উল্লেখযোগ্য বিষয় কি বলছে না, এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। কোনো পরমাণু থেকে ইলেকট্রন নির্গত হলে তার ধনাত্মক আয়নের ভর মূল পরমাণুর ভরের তুলনায় হ্রাস পায়। তাহলে এখানে কি বলছে, কোনো পরমাণু থেকে ইলেকট্রন যখন নির্গত হবে তার ধনাত্মক আয়নের ভর মূল পরমাণুর ভরের তুলনায় হ্রাস পায়। এবং এটা কেন হয়, এবং এই হ্রাসের মান হচ্ছে ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান। অর্থাৎ আমি বলতে পারি এম এক্স মানে হচ্ছে এক্স, মনে করো একটা সাধারণ পরমাণু যার ভর হচ্ছে এম, তাহলে এম এক্স, তাহলে সেক্ষেত্রে এম এক্স সমান কি হবে, এম ওয়াই প্লাস এন ই মাইনাস। অর্থাৎ কি না, যখনই এক্স থেকে ইলেকট্রন নির্গত হবে তখন সেটা ধনাত্মক আয়নে রূপান্তরিত হবে, মনে করো সেটা ওয়াই একটা ধনাত্মক আয়ন। তাহলে তার এই যে এক্স এর যে টোটাল ভর সেটা কার ভরের সঙ্গে সমান হবে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ওয়াই যে আয়নটা নির্গত হয়েছে তার ভর, এবং যতগুলি ইলেকট্রন নির্গত হয়েছে তার মোট ভরের সঙ্গে কিন্তু সমান। অর্থাৎ এখানে আমি বলতেই পারি যে এম এক্সটা গ্রেটার দেন এম ওয়াই, যেখানে এন হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে আমি বলতেই পারি যেটা মাদার পরমাণু ছিল তার যা ভর হবে নির্গত হওয়ার পর যেটা আয়নে রূপান্তরিত তার ভর কিন্তু এই পরমাণুর তুলনায় অনেক কম হবে। তার কারণ হচ্ছে একটা ইলেকট্রনের ভর আমরা কত জানি, 9.108 × 10⁻³ কেজি। তাহলে একটা ইলেকট্রন নির্গত হওয়া মানে কিন্তু ওই পরমাণু থেকে এত সংখ্যক ভর কিন্তু মাইনাস হয়ে যাবে, এবং যতগুলি ইলেকট্রন নির্গত হবে সেটা তার গুণিতক হারে কিন্তু কমতে থাকবে। সেহেতু কোনো ধনাত্মক আয়নের ভর সবসময় কোনো সাধারণ নিস্তড়িত পরমাণুর তুলনায় কম হবে। তাহলে এর বিপরীত ক্রমটা কি, এর বিপরীত ক্রম কি বলেছে না, কোনো নিস্তড়িত পরমাণুতে যখন ইলেকট্রন সংযুক্তি হয়, অর্থাৎ কোনো নিস্তড়িত পরমাণু যখন ইলেকট্রন সংযুক্ত হয় সেক্ষেত্রে ঋণাত্মক আয়নের ভর প্রকৃত পরমাণুর ভরের তুলনায় কিন্তু বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধির মান সংযুক্ত ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে। তাহলে সংযুক্ত ইলেকট্রনের সংখ্যার উপর কিভাবে নির্ভর করে না, এখানে কি বলছে এম এক্স প্লাস এন এম ই মাইনাস সমান এখানে কি হচ্ছে এম ওয়াই মাইনাস। তাহলে এখানে এম এক্স হচ্ছে একটা সাধারণ নিস্তড়িত পরমাণু, তার সঙ্গে এন সংখ্যক যদি ইলেকট্রন আমি যুক্ত করি সেক্ষেত্রে কি একটা ঋণাত্মক আয়ন তৈরি হবে, অর্থাৎ কি অ্যানায়ন তৈরি হবে। তাহলে এম ওয়াই মাইনাস